আসসালামু আলাইকুম। শুরু করছি তাকওয়ার আলো এর নতুন এপিসোড। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন কুড়িগ্রাম থেকে লেখক নিশাদ ভাই। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা শোনা ঘটনাগুলি আমাদের কাছে ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। তো বেশি দেরি না করে চলুন গল্পে যাওয়া যাক। Kenapa tak tidur lagi, ha? জিন এই শব্দটার সাথে সবাই পরিচিত। কেউ বা জিনটাকে ভূত বলে ডাকে। আজ সেই জিনের রোমান্টিক ইমোশনাল একটা গল্প নিয়ে হাজির হলাম আমি। সুন্দর সাজানো একটা জিন রাজ্য। সেই জিন রাজ্যে খুব সাধারণ একটা জিন পরিবারে বেড়ে ওঠে আমার গল্পের নায়ক ইউসুফ। ইউসুফ একটা জিন। ইউসুফের একটা পরিবন্ধু আছে, ওর নাম হুজাইফা। ইউসুফ ও হুজাইফা দুজনে বন্ধু হওয়ায় দুজনে জিন রাজ্যে ঘোরাফেরা ও খেলাধুলা করত। এখানে একটা কথা বলে রাখি, ইউসুফ জিন খুব সাধারণ পরিবারের জিন হলেও হুজাইফা কিন্তু সেই রাজ্যর জিন সর্দারের মেয়ে। হুজাইফা ইউসুফ সেই ছোটবেলা থেকে বন্ধু। এখন যে তারা বড় তা না, দুজনে যুবক বা যুবতী এরকম একটা বয়স। হুজাইফা জিন সর্দারের মেয়ে হওয়ায় তার সাথে দুজন পাহারাদার জিন, এই বিষয়টা হুজাইফার একদমই ভালো লাগতো না। হুজাইফা শুধু ইউসুফের সাথেই ঘুরতো, আড্ডা দিত। একদিন হুজাইফা ইউসুফ পাহাড়ে বসে, মানে জিন রাজ্যের মধ্যে পাহাড়ে বসে গল্প করছিলেন। গল্পের এক ফাঁকে হুজাইফা বলেন, ইউসুফ তুমি আমার ইচ্ছে কখন পূরণ করবা? হুজাইফার কথা ইউসুফ বলেন, তোমার কি ইচ্ছা বলো? হুজাইফা, আর কতবার বলবো আমি পাশের রাজ্যে যাব, ওদিকটা মনে হয় অনেক সুন্দর। হুজাইফা, তুমি সবই জানো, জেনে শুনে কেন বারবার একই কথা বলো? ওই রাজ্যটা আমাদের সীমানার বাইরে, ওটা অন্য জিন গোষ্ঠীর রাজ্য। তাছাড়া ওদের সাথে আমার সম্পর্ক তেমন একটা ভালো না। তুমি আমাদের রাজ্যের জিন সর্দারের মেয়ে, ওখানে গেলে তোমার কোনো সমস্যা হলে সর্দারকে আমি কি বলবো বলো? তাহলে এটা বাদ, তুমি আমাকে ইনসান মানে মানুষের রাজ্যে তাদের দুনিয়ায় নিয়ে চলো। হুজাইফা, তোমার ইচ্ছেগুলো বড়ই কঠিন। আমরা জিন জাতি আর ওরা হলো মানুষ জাতি, ওদের সাথে আমাদের কোনোভাবে মেলে না। ওরা আমাদের চোখে দেখতে পান না, কারণ আমরা অদৃশ্য হয়ে চলি বলে। আর আমার দাদা বলতো মানুষেরা ভালো হয় না। ভালো হয় না বলতো ওরা মনে করে জিন মানে ভয়ঙ্কর কিছু। ভয়ঙ্কর ভেবে অনেক তান্ত্রিক বা কবিরাজ আছে আমাদের জিন জাতিকে বন্দি করে রাখে। তবে সব মানুষ নিশ্চয়ই খারাপ না। তুমি যেহেতু আমাকে এত করে বলো, তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। তোমাকে নিয়ে মানুষদের রাজ্যে, মানুষদের দুনিয়ায় যাব, তবে আজ না, অন্য একদিন। এমন সময় হুজাইফার কাছে দুজন বার্তাবাহক জিন আসে। ওরা এসে বলে, সর্দারনি আপনাকে আপনার বাবা জিন সর্দার ডাকছে। সেই জিন দুটোর কথায় হুজাইফা বললেন, তোমরা যাও, আমি আসছি। হুজাইফার কথায় সেই জিন দুটো চলে যাওয়ার পর ইউসুফ বললেন, তোমাকে পড়াতে হুজুর বাবা আসছে বুঝি? হ্যাঁ, হুজুর বাবা আমাকে শিক্ষা দান করেন। উনি হয়তো পড়াতে চলে এসেছে। চলো আমরা প্রাসাদে ফিরতে হবে। আজ হয়তো আর দেখা হবে না, কাল দেখা হবে, কেমন? কথাটা বলে হুজাইফা ইউসুফ দুজন চলে গেলেন। হুজাইফা ওর প্রাসাদে চলে যাবার পর ইউসুফ ওর ছোট প্রাসাদ মানে বাড়ি বলতে পারেন, সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর ইউসুফের মা বাবা বলেন, ইউসুফ বাবা আমার কোথায় গিয়েছিলি? হুজাইফা সহ পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। সবসময় শুধু হুজাইফার সাথে ঘোরাঘুরি করো? তুমি কি জানো না ও জিন সর্দারের মেয়ে? যদি হুজাইফার কিছু হয়ে যায় তো? আমি থাকতে হুজাইফার কিছু হবে না, কারণ আমি একজন যোদ্ধা জিনের যোদ্ধা সন্তান। চলো বাবা, আমাকে যুদ্ধ শেখাবে, কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় সেটা শেখাবে। ইউসুফের বাবা একজন যোদ্ধা জিন। এই যোদ্ধা জিনদের কাজ হলো তাদের রাজ্যের হয়ে যুদ্ধ করা, শত্রুর আক্রমণ থেকে নিজের পরিবার ও তাদের রাজ্যকে সুরক্ষা দেয়া। আদরের ছেলের কথায় বাবা বললেন, চলো বাবা, আমি তোমাকে আমার থেকেও শক্তিশালী যোদ্ধা করে তুলব। কথাটা বলে চলে গেলেন বাবা ও ছেলে। এই ঘটনার পরদিন হুজাইফা ইউসুফদের বাড়িতে আসলেন। জিন সর্দারের মেয়ে আসায় ইউসুফের মা বলেন, আরে হুজাইফা মা, তুমি আমাদের ছোট বাড়িতে বসো মা। মায়ের কথায় হুজাইফা বসে বললেন, ইউসুফ কোথায়? হুজাইফার কথা ইউসুফের মা বললেন, ইউসুফ তো বাগানে, তুমি বসো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে ইউসুফের মা ইউসুফকে ডাক দিয়ে নিয়ে আসলেন। মায়ের ডাকে ইউসুফ বাড়িতে এসে হুজাইফাকে দেখে বললেন, হুজাইফা তুমি কখন আসছো? চলো বাইরে চলো। হুজাইফার কথা ইউসুফ বললেন, একটু সবুর করো, আমি আসছি। এই বলে ঘরে ঢুকে কিছুক্ষণ পর বের হলেন আর হুজাইফাকে নিয়ে বাইরে গেলেন। বাইরে গিয়ে যথারীতি তার ঘোরাফেরা ও আড্ডা দিতে লাগলেন। আড্ডা দেওয়ার এক ফাঁকে হুজাইফা ইউসুফকে বললেন, ইউসুফ চলো না মানুষদের দুনিয়াতে যাই, কেউ তো জানবে না, আমরা একটুখানি ঘুরে চলে আসবো। পাহারাদার জিনেরা ঠিকই বুঝতে পারবে, পরে তোমার বাবার কাছে বিচার দিলে উনি রাগারাগি করবে। বললে বলবে, বাবা কিছু বললে সেটা আমি দেখে নেব, তুমি আমাকে নিয়ে যাবা কিনা সেটা বলো। হুজাইফা দয়া করে বুঝতে চেষ্টা করো, আমরা জিন জাতি,
মানুষদের দুনিয়ায় যাওয়া ঠিক নয়, বিপদ হতে পারে। কিন্তু ইউসুফের কথায় হুজাইফা মন খারাপ করে বসে থাকে। এই দেখে ইউসুফ বলেন, আচ্ছা ঠিক আছে চলো। কথাটা বলে হুজাইফাকে নিয়ে ইউসুফ চলে আসে আমাদের মানুষদের দুনিয়ায়। মানুষদের দুনিয়াতেই প্রথম আসলেন ইউসুফ ও হুজাইফা। ওরা দুজন ঘুরতে থাকে, তাদের খুব ভালো লাগছিল। হুজাইফা মানুষদের দুনিয়াতে এসে ইউসুফকে বলেন, ইউসুফ, মানুষদের দুনিয়া কত সুন্দর। হুজাইফার কথা ইউসুফ বলেন, নতুন কোনো জায়গা দেখলে সবারই ভালো লাগে। কোনো মানুষ যদি আমাদের জিন রাজ্যে যায় তারও ভালো লাগবে। এই বলে দুজন আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করে। ওরা যখন আমাদের মানুষদের দুনিয়াতে আসে তখন ছিল রাত। ইউসুফ ও হুজাইফা ঘোরাঘুরির এক ফাঁকে কোন এক নদীর কিনারে বসে থাকে। নদীর কিনারা বলতে জায়গা অনেক নিরিবিলি, মনে হয় না এখানে কোনো মানুষ আসতে পারে। নদীর কিনারা কিন্তু ঝোপঝাড় জঙ্গল, এরকম একটা জায়গায় দুজন তাদের রূপে বসে গল্প করছিল। এদিকে ভাগ্যক্রমে সেই নদীর পাড়ে ধ্যান করছিল একটা তান্ত্রিক। সে তান্ত্রিক একাকী সেই নদীর পাড়ে কালো জাদু চর্চা করছিলেন। এই বিষয়টা হুজাইফা ইউসুফ বুঝতে না পারলেও সেই তান্ত্রিক বুঝতে পারেন। এরা মানুষ না, এরা জিন জাতি। এদের বন্দী করতে পারলে এদের দিয়ে অনেক কাজ করাতে পারবো। এইভাবে খুব সাধনার সহিত তান্ত্রিক হুজাইফাকে আটক করে বন্দী করে ফেলে। হুজাইফাকে বন্দী করায় ইউসুফ তো অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফিরে যান তার রাজ্যে। ইউসুফ তার রাজ্যে ফিরে তার মা বাবাকে বিষয়টা জানান। ইউসুফের মুখে কথাটা শুনে বাবা বলেন, হাই হাই, তুই এই কি করেছিস বাবা? হুজাইফা জিন সর্দারের মেয়ে, এখন কি হবে? হুজাইফা তান্ত্রিকের কাছে বন্দী এই খবরটা ভয় ভয় ইউসুফের বাবা হুজাইফার বাবাকে জানান। হুজাইফার বাবা কথাটা শুনে তো বেশ রেগে যান। উনি বলেন, কি, আমার মেয়েকে মানুষ জাতি বন্দী করে রেখেছে? আমার মেয়েকে মানুষের দুনিয়ায় নিয়ে গেছে কে? তখন ইউসুফ বলেন, আমি। ইউসুফের কথায় হুজাইফার বাবা বলেন, তোমাকে কে বলেছে আমার মেয়েকে নিয়ে যেতে? তোমার কঠিন বিচার হবে, তার আগে আমার মেয়েকে মুক্ত করতে হবে। কথাটা বলে কয়েকজন জিন সৈন্যকে নিয়ে হুজাইফার বাবা তখনই চলে যান সেই তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যাবার পর জিন সর্দার প্রথমে তান্ত্রিককে অনুরোধ করেন তার মেয়েকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই সুযোগে সেই তান্ত্রিক জিন সর্দারকে বলেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে ছেড়ে দেব, এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। আপনি আমাকে 1 কলস সোনার মোহর দেন, না হলে আপনার মেয়েকে আমি মুক্ত করব না। লোভী তান্ত্রিকের কথা শুনে জিন সর্দার বলেন, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি আমার মেয়েকে আমার কথায় এমনিতেই ছেড়ে দিলে আমি খুশি হয়ে আপনাকে উপহার দিতাম, কিন্তু আপনি একটা লোভী, আপনাকে আমি কিছুই দেব না। আপনি আমার মেয়েকে ছাড়বেন কিনা? তখন তান্ত্রিক বলেন, না, ছাড়ব না। আপনারা চাইলে আমার কি করতে পারেন করেন, আমি আমার শরীর বন্ধ করে রেখেছি। আপনাকে যতই শক্তিশালী হন আমার কিছুই করতে পারবেন না। তান্ত্রিকের কথা শুনে জিন সর্দার বলেন, আপনার শরীর বন্ধ করা বুঝলাম, কিন্তু আপনার বাড়ির সবার ওদের শরীর কি বন্ধ করা? লোভীতান্ত্রিক লোভে পড়ে ভুলে যান পরিবারের কথা। তুই আমার মেয়েকে এখনই না ছেড়ে দিলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো, সাথে তোকেও। জিন সর্দারের কথায় তান্ত্রিক বুঝতে পারেন এদের সাথে পারা যাবে না, বিপদ হওয়ার আগে ওনার মেয়েকে মুক্ত করে দেই। কথাটা ভেবে তান্ত্রিক বলেন, ঠিক আছে, আমি আপনার মেয়েকে মুক্ত করে দিলাম, আপনারাও আমার বা আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করবেন না। কথাটা বলে তান্ত্রিক হুজাইফাকে মুক্ত করে দেন। হুজাইফা মুক্ত হওয়ায় সর্দার ওকে নিয়ে আবার জিন রাজ্যে ফিরে যান। জিন রাজ্যে ফিরে এসে ইউসুফকে হাজির করা হয়। আর হুজাইফার বাবা জিন সর্দার বলেন, ইউসুফ, তুমি হুজাইফাকে মানুষদের দুনিয়াতে নিয়ে গিয়েছো কেন? তুমি জানো না ওরা অন্য জাতি? তোমার জন্য আমার মেয়ে আজ তান্ত্রিকের হাতে বন্দী হয়েছে, আমি তোমাকে অনেক বড় শাস্তি দেব। এমন অবস্থায় হুজাইফা বলেন, বাবা, এতে ইউসুফের কোনো দোষ নেই, আমি ওকে জোরাজোরি করায় ও বাধ্য হয়ে আমাকে নিয়ে গেছিল, ওকে কোনো শাস্তি দিও না। মেয়ের মুখে কথাটা শোনার পর জিন সর্দার বলেন, ঠিক আছে, এরপর যেন এরকম ভুল আর না হয়। জিন সর্দারের কথা ইউসুফের বাবা ইউসুফকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাবার পর ইউসুফের বাবা বললেন, বাবা ইউসুফ, কেন হুজাইফাকে নিয়ে ওই মানুষদের দুনিয়াতে গিয়েছিলে? আজ হুজাইফার কিছু হলে তো জিন সর্দার আমাদেরকে অনেক বড় শাস্তি দিত। বাবার কথা ইউসুফ বললেন, বাবা, মানুষেরা বুঝি খুব খারাপ হয়, ওরা আমাদের বন্দী করে কেন রাখে? আমাদের সাথে ওদের কিসের শত্রুতা? ইউসুফের কথায় ওর বাবা বলেন, দেখো বাবা, আমাদের মধ্যে সব জিনেরা যেমন ভালো হয় না, তেমনি সব মানুষেরা খারাপ হয় না। 2-1 মানুষের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না। মানুষদের সাথে আমাদের শত্রুতা নেই, মানুষেরা আমাদের বন্দী করে তাদের কাজ করিয়ে নেয়ার জন্য, কারণ আমরা ওদের থেকে শক্তিশালী, আমরা অদৃশ্য হয়ে চলতে পারি। আমরা এতটা শক্তিশালী হলেও সৃষ্টির সেরা জীব কিন্তু মানুষ, আমাদের থেকে ওদের মূল্য বেশি। বাবার এমন কথা ইউসুফ অবাক হয়ে বলেন, বাবা, তুমি যে মানুষদের ভালো বলছো, তুমি কি কখনো গেছো মানুষদের দুনিয়াতে? ছেলের কথায় ওর বাবা বললেন, হ্যাঁ, অনেকবার গিয়েছি। আমাকে প্রথম মানুষদের দুনিয়াতে নিয়ে গিয়েছিলেন আমার বাবা। আমার বাবার সাথে একজন মানুষের খুব ভালো বন্ধুত্ব ছিল।
দুজনে ভালো বন্ধু ছিলেন। বাবা তো বেঁচে নেই, বাবার বন্ধু এই মানুষটাও বেঁচে নেই, কিন্তু ওনার ছেলে বেঁচে আছে। আমি মাঝে মধ্যে ওনার সাথে দেখা করি, কথা বলি। বলতে পারি সে ওনার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক। বাবার মুখে কথাটা শুনে ইউসুফ বলল, তাই নাকি বাবা? আগে তো জানতাম না। তুমি একদিন তোমার সাথে আমাকে নিয়ে যাবে তো? ঠিক আছে বাবা, নিয়ে যাব। আর শোন, তুই হুজাইফাকে নিয়ে আর কখনো কোথাও যাবি না। এরপর কোনো বিপদ হলে কিন্তু সর্দার আমাদের ছাড়বে না। কথাটা বলে চলে গেলেন ইউসুফের বাবা। এই ঘটনার পর দিন হুজাইফা ইউসুফের দেখা হওয়ায় হুজাইফা বললেন, ইউসুফ কেমন আছো? মন খারাপ তাই না? না, কেন মন খারাপ করব? আমার জন্য তোমাকে কথা কথা শুনতে হলো, বাবা তোমাকে কথা শোনালো, এতে কোনো সমস্যা নেই। তবুও তোমাকে তো খুশি করতে পারছি। ইউসুফ এবার ওর দিকে তাকায়। হুজাইফার কথা ইউসুফ ওর দিকে তাকাতেই হুজাইফা বললেন, তুমি আমাকে পছন্দ করো, ভালোবাসো। তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। তাই? আচ্ছা, এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি তাহলে? আমার উত্তর হবে হ্যাঁ। ইউসুফ, তোমাকে আমার ভালো লাগে, আমি ভালোবাসি তোমাকে। কিন্তু হুজাইফা, তুমি জিন সর্দারের মেয়ে। তোমার বাবা যদি কোনোভাবে আমাদের সম্পর্কের কথা জেনে যায়, তখন কি হবে ভাবতে পারছো? সেটা তখন দেখা যাবে। ভালোবাসার মাঝে অনেক বাধাই তো থাকে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটাই শেষ কথা। এখন এসব বাদ দাও। আজকে আমাকে কোথাও নিয়ে যাও না ঘুরতে। আবার আজকেও বায়না ধরলা। তোমার ইচ্ছেগুলো অদ্ভুত হয়, বুঝলা? এমন কিছু বায়না করো যেটা করলে দুজনে বিপদে পড়তে হয়। ইউসুফ ও হুজাইফার কথার মাঝখানে সেখানে একজন জিন চলে আসে। ঐশী ইউসুফকে উদ্দেশ্য করে বলে, ইউসুফ, তোমার বাবা অনেক অসুস্থ, তাড়াতাড়ি বাড়িতে যাও। সেই জিনের কথা ইউসুফ তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর ইউসুফ দেখলেন তার বাবা অসুস্থ নয়, মৃত অবস্থায় পড়ে আছেন। বাবার লাশ দেখে ইউসুফ অনেকটা কান্নাকাটি করে। বাড়িতে গিয়ে ইউসুফ জানতে পারে তার বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। শুধু ইউসুফের বাবা নয়, আরো কয়েকজন মারা গেছে এই যুদ্ধে। জানা যায় পাশের রাজ্যের জিনদের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। বাবাকে হারিয়ে ইউসুফ অনেকটা ভেঙে পড়েছে, কারণ বাবার হাত ধরে ইউসুফ চলতে শিখেছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে। একটা অসহায় সাধারণ পরিবারের মেন কর্তা মারা গেলে সেই পরিবারটা কিভাবে ভেঙে পড়ে সেটা তারাই বুঝে, হোক সেটা মানুষ বা জিন জাতি। বাবাকে হারানোর 2-3 দিন পর ইউসুফের কাছে হুজাইফা আসে। হুজাইফা এসে ইউসুফকে বলে, ইউসুফ, আর কত মন খারাপ করে থাকবা? আমাদের কার কখন মৃত্যু হবে সেটা তো কেউ জানে না। মন খারাপ করে থেকো না। তোমার কাছে আসলাম কারণ বাবা তোমাকে ডাকছে, তুমি চলো আমার সাথে। হুজাইফার কথা ইউসুফ বললেন, তোমার বাবা হঠাৎ আমাকে ডাকছে কেন? কোনো সমস্যা হয়েছে? তা তেমন কিছু না, তোমার বাবার সম্পর্কে কিছু বলবে। আসো, চলো আমার সাথে। হুজাইফার কথা ইউসুফ ওদের প্রাসাদে চলে গেলেন। প্রাসাদে যাবার পর হুজাইফার বাবা জিন সর্দার বললেন, ইউসুফ, তোমার বাবা খুব ভালো যোদ্ধা জিন ছিলেন। আমি সকল যোদ্ধা জিনদের সম্মান করি। তোমার বাবা সহ আরো কয়েকজন যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, এতে আমি অনেক কষ্ট পাইছি। তোমার বাবা তার বেঁচে নাই। শুনলাম তোমার বাবার মতো তুমি একজন ভালো যোদ্ধা। তোমার বাবার কাছ থেকে শিখেছ অনেক, বলল। আমি বলি কি, নিজের পরিবারের দায়িত্ব এখন তোমার নিজের কাছে। তুমি নিজের পরিবারের দায়িত্বের পাশাপাশি এখন থেকে আমাদের রাজ্যের যোদ্ধায় কাজ করবে। তোমাকে এই পদে নিযুক্ত করলাম। জিন সর্দারের কথা ইউসুফ হ্যাঁ না কিছুই বলেননি, শুধু মাথা নাড়িয়ে হুজাইফা সহ সেখান থেকে চলে আসে। হুজাইফাকে নিয়ে একাকী কোথাও আসার পর ইউসুফ বলে, হুজাইফা, আমি কি করব? বাবাকে হারিয়ে আমি যে অনেকটা ভেঙে পড়েছি। দেখো ইউসুফ, তোমার বাবার মতো একদিন আমাদেরকেও মরতে হবে। মানুষ কিংবা জিন সবাইকে একদিন না একদিন মরতেই হবে। তাই বলি কি, তোমার মাকে দেখাশোনা করো, পাশাপাশি যোদ্ধা জিনের দায়িত্ব পালন করো। আমি আছি তো তোমার সাথে। ইউসুফ, আমার দিকে তাকাও। আমি হুজাইফা, তোমার ভালোবাসা। আমি আছি এবং থাকবো তোমার পাশে। হুজাইফার কথা শুনে ইউসুফ রাজি হলেন, নিজেকে নিযুক্ত করলেন একজন যোদ্ধা জিন হিসেবে। এভাবে হুজাইফা ইউসুফের ভালোবাসার মধ্যে চলে গেল কয়েকটা বছর। কয়েক বছর পর একদিন ইউসুফ ওর মাকে বলল, আচ্ছা মা, বাবার কোন একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব ছিল। বাবা মাঝে মধ্যে ওনার সাথে দেখা করত। তুমি কি এই বিষয়ে জানতে? ছেলের কথার জবাবে মা বললেন, হ্যাঁ আমি জানি, ওনার নাম জাবেদ। জাবেদ ভাইয়ের বাড়িতে আমি একদিন গিয়েছিলাম। তোর যদি কখনো মানুষদের কোনো সাহায্য লাগে বা মানুষদের দুনিয়াতে যাস, তাহলে ওনার কাছে গিয়ে তোর বাবার কথা বলবি। এই বলে ইউসুফের মা ইউসুফকে ওনার সব ঠিকানা বলে দেন। এই ঘটনার কিছুদিন পর হুজাইফা ইউসুফের সাথে দেখা করে। ইউসুফের সাথে দেখা হতেই হুজাইফা বলে, এখন কি করব? বাবা তো আমার বিয়ে দিতে চাচ্ছে, বলেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। হুজাইফা, আমি এখন কি করবো বলো? তুমি জিন সর্দারের মেয়ে, তোমার বাবা আমাদের রাজ্যর সকল জিনের সর্দার। আমি ওনার মুখের উপর কিভাবে বলি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব? কিন্তু বলতে তো হবে নাকি? আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক, সেটা কি তুমি চাও? না, আমি চাই না। আমি তোমাকে ভালোবাসি হুজাইফা, অনেকটা ভালোবাসি। কিন্তু তোমার বাবার মুখের ওপর তোমাকে ভালোবাসি বললে উনি রেগে যেতে পারেন।
এর চেয়ে তুমি আগে তোমার বাবাকে আমাদের বিষয়টা জানাও, দেখি উনি কি বলে। ইউসুফের কথাই হুজাইফার কথা না বাড়িয়ে তাই করলেন। সেদিন হুজাইফার বাবাকে ইউসুফ আর ওর বিষয়টা জানিয়ে দিলেন। হুজাইফা ও ইউসুফের মধ্যে ভালোবাসা আছে শুনে হুজাইফার বাবা জিন সর্দার উনি কয়েকজন জিনকে আদেশ করলেন ইউসুফকে ধরে নিয়ে আসার জন্য। সর্দারের আদেশে তাই করা হলো। ইউসুফকে সাথে সাথে ধরে নিয়ে আসা হলো। ইউসুফকে ধরে নিয়ে আসার পর হুজাইফার বাবা রেগে ইউসুফকে বললেন, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার? তুমি খুব সাধারণ পরিবারের একটা জিন, আমি তোমাদের জিন রাজ্যের সকল জিনের সর্দার, তোমার কোন সাহসে তুমি আমার মেয়েকে ভালোবাসতে গেলে? আমি তোমাকে কঠিন শাস্তি তো দিব, আমাদের রাজ্য ছাড়া করব। এখনকার জন্য বাড়িতে যাও, কিন্তু কোথাও পালানোর চেষ্টা করবা না, খুব তাড়াতাড়ি তোমাকে শাস্তি দেব। তোমার সামনে আমার মেয়েকে অন্য কোনো ক্ষমতাশালী জিন পরিবারের সাথে বিয়ে দেব। জিন সর্দারের কথায় মন খারাপ করে বাড়িতে চলে আসেন ইউসুফ। ইউসুফ বাড়িতে আসার পর ইউসুফের মা ইউসুফকে বলেন, বাবা ইউসুফ, কেন এটা করতে গেলি যেটা কখনো হবার নয়? আমরা সাধারণ জিন পরিবার, তুই সাধারণ পরিবারের যোদ্ধা জিন হয়ে আমাদের জিন সর্দারের মেয়েকে কেন ভালোবাসতে গেলি? দেখ বাবা, কাকে অনুরোধ করে বা তার পা ধরে কিছু পাওয়ার মাঝে কোনো আনন্দ থাকে না। নিজেকে এমনভাবে তৈরি করতে হয় যেন অন্যরা এসে আমাদের কাছে হাত পাতে। দেখ বাবা, আমরা জিন জাতি, সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক শক্তি, অনেক ক্ষমতা দিয়েছে। তুই কখনো সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে কারো কোনো ক্ষতি করবি না। মায়ের এমন কথায় কান্নাজড়িত কণ্ঠে ইউসুফ বললেন, আমি হুজাইফাকে অনেক ভালোবাসি মা, ওকে কিভাবে ভুলে থাকবো? ছেলের এমন কথায় মা বললেন, কিন্তু ভুলতে তো হবে বাবা, হুজাইফা সর্দারের মেয়ে, ওনার মেয়েকে ভালোবাসার ফলে হয়তো আমাদের সামনে শাস্তি অপেক্ষা করছে। দেখ বাবা, আমি বলি কি, তুই সব ভুলে যা। সৃষ্টিকর্তা তোর ভাগ্যে যাকে লিখেছে সে ঘুরে ফিরে তোর হবে, মাঝখানে যত যাই হোক না কেন। কথাটা বলে চলে গেলেন ইউসুফের মা। এদিকে মন খারাপ করে বসে রইলেন ইউসুফ। এই ঘটনার ঠিক 2 দিন পর হুজাইফা ইউসুফের কাছে আসে আর ইউসুফকে বলে, তোমার সাথে কিছু কথা আছে আমার, একটু একাকী চলো, কথা বলবো। এই কথা বলে ইউসুফ ও হুজাইফা ফাঁকা কোথাও বসে কথা বলতে লাগলেন। ইউসুফ হুজাইফাকে বললেন, কেন আসছো? আমি তোমাকে ভুলতে চাই, তুমি জিন সর্দারের মেয়ে, যেটা সম্ভব না সেটা নিয়ে আর ভাবতে চাই না। ইউসুফের কথাই হুজাইফা বললেন, আমাকে নিয়ে পালাতে পারবে ইউসুফ? চলো আমরা পালিয়ে যাই অন্য কোনো জিন রাজ্যে বা মানুষদের দুনিয়ায়। না না, কি বলছো এসব? আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না, তুমি প্রাসাদে ফিরে যাও। ইউসুফ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। ইউসুফ, দয়া করে বোঝার চেষ্টা করো, আমরা পালিয়ে কোথাও গিয়ে আবার কিছুদিন পর ফিরে আসলে সমস্যা হবে না, বাবা পরে মেনে নিবে, তুমি শুধু আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও। কিন্তু তোমার বাবা যদি বুঝতে পারে তখন কি হবে? তখন আমাকে আর আমার মাকে তো শাস্তি দিবে। শাস্তি তোমাকে এমনিতেও দিবে, তাই বলি কি, আমরা পালিয়ে যাই, কিছুদিন পর আবার ফিরে আসবো। শোনো, তুমি কাল ঠিক এই জায়গায় আসবা, আমি এখানে থাকবো। হুজাইফার কথা ইউসুফ রাজি হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর ইউসুফ ভয়ে থাকলেও আনন্দ হচ্ছিল, কারণ ভালোবাসার মানুষটাকে আপন করে পাবে। ওদিকে হুজাইফা অনেক খুশি। দুজনের খুশির মাঝে কেটে গেল সেই দিনটা। পরের দিন কথা মতো হুজাইফা সেই জায়গায় ইউসুফের জন্য অপেক্ষা করলেও ইউসুফ আসে না। এদিকে কিছুক্ষণের মধ্যে হুজাইফার বাবা বুঝতে পারেন ইউসুফ ও হুজাইফার পালানোর কথা। সবকিছু জানতে পেরে হুজাইফার বাবা হুজাইফাকে ধরে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যান। হুজাইফা প্রাসাদে ফিরে মনে মনে ইউসুফের ওপর প্রচুর রাগ করেছেন। ইউসুফ কোনো কথা দিয়ে কথা রাখলো না, কেন আসলো না? হ্যাঁ, হুজাইফার মতো আমাদেরও নিশ্চয়ই মনে ইউসুফ কেন আসলো না। শোনেন তাহলে, হুজাইফার কাছে না আসার কারণ হলো ইউসুফের মা। অসুস্থজনিত কারণ ইউসুফের মা মারা যান। বাবাকে হারিয়েছিল কয়েক বছর হলো, এখন মাকেও হারিয়ে একা হয়ে পড়ল ইউসুফ। কথা বলা বা চলাফেরা করার মতো শক্তিও নেই ইউসুফের, ও যে বড় একা হয়ে গেল। ওদিকে ইউসুফের বাবা জিন সর্দার তো বসে থাকবে না, তাই না? ইউসুফের মা মারা যাওয়ার পরের দিন জিন সর্দার ইউসুফকে ধরে নিয়ে যায়। ইউসুফকে ধরে নিয়ে যাওয়ার পর কারাবন্দি করে রাখা হয় 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন পর ইউসুফের সামনে হুজাইফার বাবা হুজাইফাকে অন্য একটা জিনের সাথে বিয়ে দিয়ে দেন। নিজের মা বাবা এমনকি ভালোবাসার মানুষকে হারিয়ে ইউসুফ একদমই ভেঙে পড়েন। সে কারাবন্দি থাকা অবস্থায় চিৎকার দিয়ে বলে, আমাকে মেরে ফেলো। কিন্তু ইউসুফের কথায় কেউ কান দেয় না। এদিকে হুজাইফা অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়, কারণ ও ইউসুফকে ভুল বুঝেছিল। হুজাইফা ইউসুফকে ভুল বুঝে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 2 দিন পর ঠিকই জানতে পারেন ইউসুফের মা মারা যাওয়ার কারণে ইউসুফ সেদিন আসতে পারেনি। সবকিছু জানার পর হুজাইফা কারাবন্দি ইউসুফের কাছে আসে। হুজাইফা ইউসুফের কাছে আসতেই ইউসুফ বলেন, কেন আসছো? আমি কারাবন্দি অবস্থায় কেমন আছি সেটা দেখতে? আমি খুব ভালো আছি, চলে যাও এখান থেকে। ইউসুফের কথায় হুজাইফা কান্না ভরা চোখে ইউসুফের দিকে তাকিয়ে বলে, ইউসুফ, তোমার মা মারা গেছে। বিশ্বাস করে আমি জানতাম না, আমাকে শুরুতে বলাও হয়নি। যখন জানতে পারলাম তোমার কাছে ছুটে আসলাম। বাবার কথা মতো বিয়ে করছো, সুখে থাকো, আমার কাছ থেকে চলে যাও। আমার কাছে না আসলে খুশি হব। ইউসুফের কথায় হুজাইফা বললেন,
ইউসুফ, আমি জানি আমার অন্য কোথাও বিয়ে হওয়ায় তুমি অনেক কষ্ট পাইছো। ইউসুফ, আমি তোমাকে কারাবন্দি থাকতে দিব না। আমি বাবার সাথে কথা বলছি, উনি তোমাকে কারাবন্দি থেকে মুক্তি করে দিবে, কিন্তু তোমাকে আর আমাদের রাজ্যে থাকতে দিবে না। তোমাকে চলে যেতে হবে অন্য রাজ্য, এই রাজ্য ছেড়ে। কারাবন্দি থেকে শাস্তি পাবার থেকে অন্য কোথাও চলে যাও ইউসুফ। হুজাইফার কথায় ইউসুফ হুজাইফার দিকে তাকিয়ে চুপ করে রইলেন। এদিকে হুজাইফা কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেলেন। এর ঠিক কিছুক্ষণ পর কয়েকজন জিন এসে ইউসুফকে কারাগার থেকে বের করে জিন সর্দারের কাছে নিয়ে গেলেন। জিন সর্দারের কাছে যাবার পর সর্দার বললেন, তুমি আমার মেয়েকে ভালোবেসে অন্যায় করেছ। তোমাকে সমাধান করার পরও আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাইছো। হ্যাঁ, এতে আমার মেয়েরও দোষ আছে মানলাম। আমি আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়েছি। তোমাকে শাস্তি হিসেবে আমি মৃত্যুদণ্ড দিতাম, কিন্তু আমার মেয়ে হুজাইফার অনুরোধে তোমাকে সেটা দিলাম না। তোমাকে আমি মুক্ত করে দিলাম, কিন্তু তুমি আজকের পর এই জিন রাজ্যে থাকতে পারবে না। তোমাকে আমাদের রাজ্য ছাড়তে হবে। তুমি এখন যেতে পারো। একটা ভাঙা মন ও মা বাবাকে হারানোর কষ্ট নিয়ে ইউসুফ সেখান থেকে চলে আসলেন তার বাড়িতে। বাড়িতে এসেও বা কি করবে? মা বাবাকে হারিয়ে বাড়ি যে শূন্য। জিন সর্দারের আদেশ, এই রাজ্যে আর থাকা যাবে না, চলে যেতে হবে রাজ্য ছেড়ে। বুক ভরা কষ্ট নিয়ে ইউসুফ ঠিক করলেন সে চলে যাবে মানুষদের দুনিয়াতে। কথা মতো পরের দিন তাই করলেন। নিজের জন্মস্থান ছেড়ে মনের মধ্যে কষ্ট নিয়ে ইউসুফ চলে আসলেন আমাদের মানুষের দুনিয়াতে। মানুষের দুনিয়াতে কোথায় আসবে, কার কাছে আসবে? ইউসুফের বাবার বন্ধু, যার কথা ইউসুফের মা বাবা বলেছিলেন, ওনার নাম জাবেদ। ইউসুফ এই জাবেদ নামে যে ব্যক্তি তার কাছে চলে আসেন ও একাকী তার সাথে দেখা করে কথা বলেন। ইউসুফের সাথে দেখা হওয়ার পর উনি বলেন, তুমি কি সত্যি বলছো? তোমার মা বাবা তাহলে মারা গেছেন, ওনারা বেঁচে নেই? জাবেদ চাচার কথা জবাবে ইউসুফ মন খারাপ করে বললেন, হ্যাঁ, এটাই সত্যি, মা বাবা বেঁচে নেই। আর কোন এক কারণে আমাকে জিন রাজ্য ছাড়তে হয়েছে। বাবা একদিন আপনার কথা বলেছিল মানুষদের দুনিয়াতে কখনো আসলে যেন আপনার কাছে আসি। ইউসুফের কথায় উনি ইউসুফকে বললেন, দেখো বাবা, মন খারাপ করো না। তোমার মা বাবা নেই তো কি হয়েছে, আমি আছি না। তোমার জিন রাজ্যে সমস্যা হলে আজ থেকে আমার কাছে থাকবে। আমি টুকটাক কবিরাজি করি, তুমি তো একটা জিন, তুমি আমার সাথে থাকলে আমার অনেক উপকার হবে। তোমার সাহায্য নিয়ে আমি অনেককে সাহায্য করতে পারবো। এদিকে তোমার একটা থাকার ঠিকানা হলো। তুমি তো বাবা জিন জাতি, তুমি তো আমাদের মতো ঘরে থাকবা না, সবার সামনে তো আসতেও পারবা না। তুমি আমাদের এই বাগানে বড় আম গাছটায় থাকতে পারো, অথবা আমাদের ওইখানে যে ঘরটা দেখছো ওই ঘরে কেউ যায় না, ওখানে থাকতে পারো, তোমার যা ভালো মনে হয়। কথা বলে ভেতরে গেলেন উনি। এদিকে ইউসুফ শান্তির নিঃশ্বাস ফেললেন, কেননা তারও একটা থাকার ব্যবস্থা হলো। জাবেদ চাচার কথা মতো ইউসুফ ঠিক করলেন ও ওনাদের বাড়িতে না, ওনাদের বাগানের আম গাছটাতে থাকবে। কথা মতো সেটাই করে। ইউসুফ বাড়ির পেছনের বাগানের আম গাছে থাকে। ইউসুফ তো একটা জিন, সে যদি দৃশ্যমান হয়ে থাকে তাহলে তো অনেকে দেখে ভয় পেতে পারে, তাই সদৃশ্যভাবে সেই আম গাছে থাকে। এভাবে কেটে যায় একটা দিন। একদিন পর হঠাৎ ইউসুফের কাছে মনে হয় ইউসুফ যে আম গাছটাতে থাকে তার নিচে একটা মেয়ে আসে। মেয়েটা এসে সেই আম গাছের দিকে তাকিয়ে বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই। সেই মেয়েটার কথা ইউসুফ এদিক ওদিক তাকিয়ে দেখলেন ও ছাড়াও গাছে কেউ আছে কিনা, কিন্তু না, গাছে তো কেউ নেই। ওদিকে নিচে থেকে সেই মেয়েটা ইউসুফকে অবাক করে দিয়ে বললেন, এই যে জিন মশাই, আমি আপনার সাথে কথা বলছি, একটু নিচে নেমে আসুন। মেয়েটার কথা ইউসুফ ভাবলেন, আরে আমি তো অদৃশ্য হয়ে আছি, তাহলে মেয়েটা আমাকে দেখতে পাচ্ছে কিভাবে? ও কি জিন পরি দেখতে পায় নাকি? এমন অবস্থায় মেয়েটা বললেন, কি হলো, নিচে আসেন। নিচে এসে নিজের রূপে আমার সামনে আসেন। কই আসেন না। মেয়েটার কথা ইউসুফ শিওর হলেন মেয়েটা ওকে দেখতে পায়। মেয়েটার কথা ইউসুফ নিচে নেমে তার নিজের রূপে মেয়েটার সামনে গেলেন। ইউসুফ হঠাৎ করে মেয়েটার সামনে আসে। মেয়েটা বললেন, ও মাগো, কে আপনি? আমি কে মানে? আপনি না আমাকে তখন থেকে ডাকছেন? আচ্ছা, আপনি কি অদৃশ্য কিছু দেখতে পান নাকি? ইউসুফের কথায় সে মেয়েটা বলল, আপনি গাছে থাকেন না? হ্যাঁ, এই গাছে থাকি। আপনি তো খুব সুন্দর, প্রথম দেখাতেই তো প্রেমে পড়ে গেলাম। আর এই প্রথম কোনো জিনকে নিজের চোখে দেখলাম। মানে আপনি না সেই কখন থেকে আমাকে ডাকছেন? গাছের দিকে তাকিয়ে আমাকে নিচে ডাকলেন? আরে ধুর, ওটা দুষ্টামি করেছি। আসলে আমি অদৃশ্য কিছু দেখতে পাই না। আমি তো আন্দাজ করে আপনাকে ডেকেছি। আমি আপনাকে দেখিনি, না দেখে ডাকছি। আপনি ভাবছেন আমি আপনাকে দেখতে পাই, তাই আমার সামনে আসলেন? আচ্ছা, কে আপনি? আমি যে গাছে থাকি এটা আপনাকে কে বলল? জিন মশাই, ভয় পাবেন না, আমি অন্য কেউ না। আমি আপনার জাবেদ চাচা আছে না, ওনার মেয়ে। আমার নাম সুমাইয়া। আমরা যেন আপনাকে হঠাৎ দেখে ভয় না পাই, সেজন্য বাবা কালকে আমাকে আর মাকে বলেছিলেন আপনার কথা। বাবা এটাও বলেছে আপনি এই গাছে থাকেন, তাই আমি দুষ্টামি করে আপনাকে ডাকলাম, আর আপনি এসে আমার সামনে হাজির হলেন। মেয়েটার মুখের কথা শুনে ইউসুফ বললেন, ও, আপনি জাবেদ চাচার মেয়ে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দেখে আরো ভালো লাগলো, কেননা আপনি আসলে অনেক সুন্দর।
সুমাইয়ার কথা ইউসুফ বললেন, সৃষ্টি সবকিছু সুন্দর, কিন্তু আমরা এক একজনকে এক এক চোখে দেখি। আপনাকে একটা কথা বলি, আশা করি কথাটা রাখবেন। কি কথা বলেন? আমি তো গাছে থাকি। এই কথাটা শুধু আপনি ও আপনার মা বাবা জানে। আপনি দয়া করে অন্য কাউকে বলিয়েন না, তাহলে অনেকে কৌতূহল হয়ে আসবে এখানে। আমি তো জিন, আমি তো অদৃশ্য হয়ে থাকবো, তবুও ব্যাপারটা যেন জানাজানি না হয়, কেমন? জি, আমি বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। তাছাড়া বাবাও নিষেধ করেছে কাউকে না বলার জন্য। আচ্ছা শোনেন, বাবা এদিকে আসছে, হয়তো আপনার কাছে আসে। আমি যাই, হ্যাঁ? কথাটা বলে চলে গেলেন সুমাইয়া। এদিকে সুমাইয়ার বাবা ইউসুফের কাছে এসে বললেন, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কিছু বলার জন্য আসছেন? ইউসুফের কথায় সুমাইয়ার বাবা বললেন, হ্যাঁ, তোমাকে একটা খবর এনে দিতে হবে। আজ সকালে আমার কাছে একজন ভদ্রলোক আসে। উনি আমার কাছে এসে বলেন, ওনার ছেলেটা কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে, আর ভয়ের বিষয় হলো মাঝে মধ্যে রক্তবমি করছে। ওনারা ডাক্তার দেখিয়েছিল, কিন্তু এতে কোনো লাভ হয়নি। পরে আমার কাছে আসছে ওনার ছেলের বিষয় জানতে। সুমাইয়ার বাবার কথা ইউসুফ বলেন, চাচা, ওনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু করেছে ওনাদের আত্মীয়র মধ্যে। ইউসুফের কথায় সুমাইয়ার বাবা অবাক হয়ে বললেন, তুমি কিভাবে এত কিছু জানলে? তখন ইউসুফ বলেন, ওই লোকটা সকালে আপনার বাড়িতে আসে, আমি বুঝে গেছিলাম। আমি ওনার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি ওনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। তাহলে এখন কি করতে হবে? আমি ওনাদেরকে বলে দেব ওনাদের ছেলেকে কালো জাদু করা হয়েছে? কে কালো জাদু করেছে তার নাম বলা যাবে না, তাহলে ঝগড়া লাগবে। যে কালো জাদু করেছে সে তার শাস্তি পাবে। আপনি কাল ওনার বাড়িতে যাবেন, আর আমি যা যা বলবো তাই করবেন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইউসুফের কথায় সুমাইয়ার বাবা বললেন, ঠিক আছে বাবা, তাই হবে। কথাটা বলে চলে গেলেন উনি। এদিকে পরের দিন কথা মতো ইউসুফ ও সুমাইয়ার বাবা চলে গেলেন সেই বাড়িতে। সেই বাড়িতে যাবার পর সুমাইয়ার বাবা ওনাদের সব ঘটনা খুলে বলেন। সুমাইয়ার বাবা জাবেদ চাচা ওনাদের বলেন, আপনার ছেলেকে আপনারই কোনো আত্মীয় কালো জাদু করেছে। হয়তো আপনার সাথে তাদের কোনো কারণে ঝগড়া চলছে, এজন্য উনি আপনাদের উপর কালো জাদু করেছে। আপনি একমাত্র ছেলেকে মেরে ফেলতে। সুমাইয়ার বাবার মুখে কথাগুলো শুনে ওনারা তো ভয় পেয়ে যান। এটা কে তাদেরও ছেলের উপর কালো জাদু করলো? এই ভাবতে ভাবতে সুমাইয়ার বাবাকে জিজ্ঞাসা করায় সুমাইয়ার বাবা বলেন, দেখেন, কালো জাদু করে আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারেনি, উল্টো তার ক্ষতিই হয়েছে। যে কালো জাদু করেছে ওর নাম বলা যাবে না, সমস্যা আছে। আমি চেষ্টা করছি আপনার পরিবারের উপর থেকে কালো জাদু কাটানোর। আল্লাহ জানতো সব সমস্যার সমাধান হবে। আপনারা একটা কাজ করুন, আমাকে একা কোনো রুমে কিছুক্ষণের জন্য একা থাকতে দিন, তারপর আমি সব কাজ করছি। সুমাইয়ার বাবার কথা মতো সেটাই করা হয়। সবাই রুম থেকে বের হবার পর সুমাইয়ার বাবার কাছে ইউসুফ চলে আসে। ইউসুফ এসে সুমাইয়ার বাবাকে সব সমস্যার কথা বলেন। ইউসুফ বলেন, এই বাড়ি 3 জায়গায় পুতুলের ভেতরে করে 3টা তাবিজ পোতানো আছে। ওগুলো তুলে পুড়িয়ে ফেললে এই পরিবারের ওপর থেকে কালো জাদুর প্রভাব আস্তে আস্তে কেটে যাবে। এই বলে ইউসুফ সুমাইয়ার বাবাকে বলেন কোথায় কোথায় সে তাবিজ পুঁতে রাখা আছে সেগুলো বলে ইউসুফ চলে গেলেন। এদিকে ইউসুফের কাছ থেকে তথ্য নিয়ে সুমাইয়ার বাবা সেই কথা মতো ওনাদের বাড়ি থেকে তাবিজগুলো তুলে আগুনে পুড়ে ফেলেন। এরপর উনি কিছু আমল করতে বললেন তাদের, আর কাজ শেষে বাড়ি চলে আসেন। বাড়িতে আস্তে আস্তে সুমাইয়ার বাবার প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে ফিরতেই সুমাইয়ার মা সুমাইয়ার বাবাকে বলেন, এই সুমাইয়ার বাবা, সুমাইয়া তো উত্তর পাড়ার ওই বান্ধবীর বাড়িতে গেছে, এখনো তো ফিরল না। এদিকে সন্ধ্যা হয়ে এলো। সুমাইয়ার মায়ের মুখে কথাটা শুনে সুমাইয়ার বাবা ইউসুফের দিকে তাকাতে ইউসুফ বুঝে গেলেন কি করতে হবে। ইউসুফ চলে গেলেন সুমাইয়ার কাছে। সুমাইয়ার বান্ধবীর বাড়ির কাছাকাছি যেতেই ইউসুফ দেখলেন সুমাইয়া বাড়ির দিকে আসছে। তখন ইউসুফ সুমাইয়ার সামনে এসে বলেন, আসসালামু আলাইকুম। আপনি বাড়িতে ফেরেনি তাই আপনার মা বাবা চিন্তা করছে। রাত নেমে আসছে তাই আমি আসলাম আপনার কাছে। ইউসুফের কথায় সুমাইয়া বললেন, ওয়ালাইকুম আসসালাম। ও আপনি আপনি আসছেন, খুব ভালো করেছেন। একা একা বাড়ি যেতে একটু ভয় করছিল, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। বান্ধবী বাড়িতে কি করছিলেন? আসছে একটা কাজে, এসব বাদ দেন, আপনার কি খবর? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনি তো জিন, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আপনার মুখের দিকে তাকালে কেমন একটা মায়া মায়া লাগে। মনে হয় আপনার অনেক কষ্ট। বাবার কাছে শুনেছিলাম আপনার মা বাবা মারা গেছেন, এছাড়া অন্য কোনো কারণ আছে নাকি? না না, অন্য কোনো কারণ থাকবে কেন? আমি এমনিতে এভাবে থাকি। জানেন, আপনাকে দেখে যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আমিও পড়তাম, কিন্তু একটা কারণ আছে। কি কারণ? আমি তো একটা ছেলেকে ভালোবাসি। আমার ভালোবাসার কেউ না থাকলে আপনার প্রেমে পড়তাম। মানে কি? আপনি একটু বেশি বেশি বলছেন। আমার ভালোবাসা ভালো লাগে না, আমাকে সব বলবেন না। মন খারাপ করেছেন বুঝি? আরে মন খারাপ করেন না, আমার তো বয়ফ্রেন্ড আছে, সে আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই, তাহলে কষ্ট পেতে হয়, তাই নাকি? আপনি কাউকে ভালোবেসে ঠকেছেন নাকি? না, তেমন কিছু না। আপনার বাড়ি চলে আসছে, বাড়িতে যান।
ইউসুফের কথাই সুমাইয়া কিছু না বলে বাড়িতে চলে গেলেন। এই ঘটনার পরের দিন সুমাইয়া তার রুমে শুয়েছিলেন। হঠাৎ ইউসুফ সুমাইয়ার রুমে আসেন আর সুমাইয়াকে বলেন, আপনি কি আমার সাথে একটু বাইরে যেতে পারবেন? আপনাকে কিছু দেখাবো। ইউসুফের কথায় সুমাইয়া কিছু বলতে যাবে, তখন ইউসুফ ইশারা দিয়ে বললেন, চলেন, আপনারই ভালো হবে। ইউসুফের কথায় রাজি হয়ে সুমাইয়া ইউসুফের সাথে বাইরে গেলেন। ইউসুফ অদৃশ্যভাবেই ছিলেন, শুধু সুমাইয়া ওকে দেখতে পেতেন, অন্য কেউ না। সুমাইয়াকে নিয়ে বাইরে যাবার পর ইউসুফ বললেন, ওই দেখেন, যে আপনাকে ভালোবাসে আপনার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ে নিয়ে বসে আছে। ওনাকে আপনাকে খুব ভালোবাসে, আপনাকে ছাড়া নাকি কিছুই বোঝে না। দেখেন আপনার ভালোবাসা। ইউসুফের কথায় সুমাইয়া দেখলেন আসলেই ওর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়েকে নিয়ে বসে আছে। এটা দেখে সুমাইয়া রেগে গিয়ে বললেন, ধোকা, আমাকে ধোকা, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। কথাটা বলে সুমাইয়া ওর বয়ফ্রেন্ডের কাছে গেলেন। কথাটা বলে সুমাইয়ার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে সুমাইয়া বললেন, কি ব্যাপার, এটা কাকে নিয়ে বসে আছো? কে ওই মেয়েটা? সুমাইয়ার কথায় বয়ফ্রেন্ড ভয় ভয় বললেন, তুমি এখানে? ও আমার বোন হয়। বোন হয়? কথাটা শুনে সুমাইয়ার বয়ফ্রেন্ডের গালে একটা থাপ্পড় দিতে ওর বয়ফ্রেন্ড মাথা নিচু করে বলল, বোন না, ও আমার জিএফআই। বয়ফ্রেন্ডের মুখে কথাটা শুনে সুমাইয়া আরেকটা থাপ্পড় দিয়ে বলল, এই ছিল তাহলে তোর ভালোবাসা, তাই না? আমাকে না বলতেই আমাকে ছাড়া বাঁচবি না? আমাকে ছাড়া কিছুই বুঝিস না? তাহলে এসব কি? আজকের পর আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করলে মেরে ফেলবো। কথাটা বলে সেখান থেকে চলে আসলেন সুমাইয়া। এদিকে সুমাইয়া চলে আসে ইউসুফ কাছে এসে বলল, আপনার তো অনেক রাগ, বয়ফ্রেন্ডকে কিভাবে মারে? মায়েরে দেখছেন কি? আপনারা ছেলেরা এরকম কেন? একটা দিয়ে হয় না আপনাদের? এই জন্য ছেলেদের বিশ্বাস নেই। আপনার বয়ফ্রেন্ডের জন্য আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি ছেলে হলেও জিন, আমি তো মানুষ না। কথাটা বলে ইউসুফকে সাথে নিয়ে সুমাইয়া চলে গেলেন নদীর পাড়ে। সেখানে যাবার পর ইউসুফ বললেন, আপনার মন কি বেশি খারাপ? খারাপ হবারই কথা। আপনি একটু আগে বলেছিলেন না ছেলেরা খারাপ হয়। আসলে সবাই তো খারাপ হয় না, মেয়েদের ব্যাপারেও তাই। সবাই ভালোবাসতেও জানে না। আপনি সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি ভালোবেসে কষ্ট পেয়েছি কিনা। হ্যাঁ, পেয়েছি, অনেক বড় কষ্ট পেয়েছি। তো যাই হোক, মন খারাপ করে থাকবেন না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? যাকে ভালোবাসলাম সে যদি এভাবে ধোকা দেয় তাহলে কেমন লাগে বলেন? হ্যাঁ, খারাপ লাগারই কথা, তবুও কিছু করার নেই, বলতে তো হবে। কারণ সে যদি আপনাকে ভুলে অন্য কাউকে নিয়ে খুশি থাকতে পারে তাহলে আপনি কেন পারবেন না? ভালো তাকেই বাসা যায় যাকে মনে রাখে, তাকে, যাকে ভালোবাসার মর্ম বোঝানো যায়। ইউসুফ ও সুমাইয়ার কথার মাঝে হঠাৎ সেখানে একটা মেয়ে চলে আসে। মেয়েটি এসে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে, আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। আমি তখন থেকে খেয়াল করছি আপনি আপনার পাশে তাকিয়ে কার সাথে যেন কথা বলছেন। এখানে তো কেউ নেই আপনি ছাড়া, আপনি কার সাথে কথা বলছেন? মেয়েটার কথায় সুমাইয়া বুদ্ধি করে বললেন, আমি ফোনে কথা বলছিলাম আপু, আপনি যান। কথাটা বলে সুমাইয়া সেখান থেকে উঠে বাড়ির দিকে যেতে লাগলেন। বাড়িতে যাবার পথে ইউসুফ বললেন, বাড়িতে গিয়ে মন খারাপ করে থাকিয়েন না, আপনার মা বাবা বুঝতে পারবে তাহলে। ইউসুফের কথায় সুমাইয়া বাড়িতে চলে গেলেন আর বাড়িতে কাউকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে থাকলেন। সেদিন রাতের ঘটনা, রাত 12টা কি 1টা হবে। সুমাইয়া বাগানে গিয়ে ইউসুফের উদ্দেশ্য করে বললেন, আপনি কি আছেন? থাকলে সামনে আসেন। সুমাইয়ার কথায় ইউসুফ সামনে এসে বললেন, আরে আপনি এত রাতে এখনো কেন ঘুমাননি? রাতের বেলা বাগানে আসছেন, কেউ দেখলে কি ভাববে বলতে পারেন? কে কি ভাববে ভাবুক, আমার তো ঘুম আসছে না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। রাত্রেবেলা কোথায় হাঁটা চলাফেরা করবেন? এর থেকে রুমে গিয়ে শুয়ে থাকুন, ঘুম আসবে। আসছে না তো? আচ্ছা, আমার না একটা কথা মনে পড়ছিল, আপনাকে জিজ্ঞেস করবো ভাবছি, কিন্তু জিজ্ঞেস করা হয়ে ওঠে না। আচ্ছা, আপনার রাজ্যে যান না? হঠাৎ এই কথা কেন? আপনার রাজ্য বুঝি খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। আমাকে দেখাবেন আপনার রাজ্যটা? না না, এটা সম্ভব না, আপনি যেন রুমে গিয়ে ঘুমান। আমার ছোট ইচ্ছাটা পূরণ করলেন না, মন খারাপ করলাম। আমি যদি আপনার জিএফ হতাম তাহলে কি না করতে পারতেন? কথাটা বলে মন খারাপ করে রুমে চলে গেলেন সুমাইয়া। রুমে গিয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। সুমাইয়া ঘুমিয়ে পড়া কিছুক্ষণের মধ্যে ইউসুফ সুমাইয়াকে ডাক দিলে ইউসুফের ডাকে সুমাইয়ার ঘুম ভাঙতেই ইউসুফ বলল, জিনের রাজ্য দেখতে চেয়েছিলেন না, ওই যে দেখুন। ইউসুফের কথায় সুমাইয়া দেখলেন সে খুব সুন্দর একটা অজানা জায়গায়, চারিদিকটা খুব সুন্দর। নিজেকে এত সুন্দর জায়গায় দেখে সুমাইয়া বললেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো, আপনি আমাকে জিন রাজ্যে নিয়ে আসছেন। সুমাইয়ার কথায় ইউসুফ বললেন, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আপনি তখন মন খারাপ করেছিলেন বলে আপনাকে নিয়ে আসলাম। আসলে সত্যি বলতে হুজাইফা আপনার মতো বাহানা করত কোথাও যাবার জন্য, আমি ওকে না করলে ঠিক আপনার মতো অভিমান করত। ইউসুফের মুখে কথাটা শুনে সুমাইয়া বলল, ও তাহলে আপনার ভালোবাসার নাম হুজাইফা ছিল বুঝি? হ্যাঁ, ওর নাম হুজাইফা ছিল। ও কোথায় এখন? ওর সাথে কথা হয় না, যোগাযোগ নেই? ওর বিয়ে হয়ে গেছে, যোগাযোগ নেই, এসব বাদ দেন। আপনার জিনরাজ্য দেখার ইচ্ছে ছিল, পুরোটা না দেখালেও কিছুটা দেখালাম। জিনরাজ্যে আমার থাকতে সমস্যা আছে, চলেন বাড়ি ফিরে যাই।
কথাটা বলার পর সুমাইয়ার কিছু মনে নেই। ও যখন ঘুম ভেঙে যায় তখন দেখে সকাল হয়ে গেছে। সকাল হতে সুমাইয়ার মা বললেন, কিরে সুমাইয়া, রাতে দরজা খুলে ঘুমিয়েছিলি কেন? যদি চোর আসতো তখন কি হতো? মায়ের কথায় সুমাইয়া বুঝতে পারলেন ইউসুফ রাতে ওকে বাড়িতে রেখে গেছে। মায়ের কথায় সুমাইয়া বললেন, মনে ছিল না মা, হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম তো। কথাটা বলে ফ্রেশ হতে চলে গেলেন সুমাইয়া। এই ঘটনার ঠিক 3 দিন পর ইউসুফ সুমাইয়ার সাথে দেখা করায় সুমাইয়া ইউসুফকে বলে, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আর আজ আপনি হঠাৎ আপনি থেকে তুমি বলছেন যে? কারণ আজকে আমার মনের কথা তোমাকে বলে দিব তাই। ইউসুফ, আমি তোমার মায়ায় পড়ে গেছি, বলতে পারো ভালোবেসে ফেলেছি। ইউসুফ, ভালোবাসবে আমাকে? সুমাইয়ের কথায় যেন ইউসুফ আকাশ থেকে পড়ল, কেন সে সুমাইয়াকে নিয়ে এরকম কিছুই কখনো ভাবেনি। ইউসুফ সুমাইয়ের কথায় বলেন, না সুমাইয়া, আমি তোমাকে এরকম কিছু ভাবিনি। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে নিয়ে ভাবুনি, এখন থেকে ভাববা। ইউসুফ, সত্যি বলছি, অনেক ভালোবাসি তোমাকে। আমি জানি তুমি কাকে ভালোবেসে কষ্ট পেয়েছ, কিন্তু আমি তোমাকে কখনোই কষ্ট দেব না। সুমাইয়া, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। কথাটা বলে বাতাসে মিলে গেলেন ইউসুফ। ও চলে যাওয়ার পর সুমাইয়া মন খারাপ করে বসে রইলেন। এই ঘটনার পর সুমাইয়া ইউসুফের সাথে দেখা করার অনেক চেষ্টা করলেও ইউসুফ সুমাইয়ের কাছে আসেনি। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর সুমাইয়ের এক বান্ধবীর বাবা আসেন সুমাইয়াদের বাড়িতে। উনি আসতে সুমাইয়া তো চিনে ফেলেন। বান্ধবীর বাবাকে নিজের বাড়িতে দেখে সুমাইয়া বলেন, আরে আঙ্কেল, আপনি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? সঞ্জিদা কেমন আছে? সুমাইয়ের কথায় উনি বললেন, সঞ্জিদা ভালো নেই মা, কিছুদিন ধরে ওর সাথে অস্বাভাবিক ঘটনা ঘটছে। ওকে জানি কি ধরেছে। তোমার বাবা তো কবিরাজ, তাই আসলাম। তোমার বাবা যদি আসতো আমাদের বাড়িতে তাহলে অনেক উপকার হতো। বান্ধবীর বাবার কথায় সুমাইয়ের বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলেন আর তার বান্ধবীর সমস্যার কথা বললেন। সব শুনে সুমাইয়ের বাবা বললেন, ঠিক আছে, আপনি আজ চলে যান, আমি কালকে যাব আপনাদের বাড়িতে। আজকে রাতটা আপনার মেয়েকে চোখে চোখে রাখবেন। সুমাইয়ের বাবার কথায় ওর বান্ধবীর বাবা চলে গেলেন। বান্ধবীর বাবা চলে যাওয়ার পর সুমাইয়া ওর বাবাকে বললেন, আচ্ছা বাবা, একটা কথা বলি, তোমাকে সাহায্য করে যে জিনটা, তুমি জানি কি বলেছিলে নামটা? ইউসুফ। আচ্ছা, উনি কি চলে গেলেন? তোমার কাছে কি আসেন না এখন? হ্যাঁ, আসে তো, কাল রাতেও তো কথা হলো ওর সাথে। বাবার কথায় সুমাইয়া মনে মনে বলে উঠল, তাহলে আমার সাথে দেখা করছে না কেন? এদিকে সুমাইয়ের বাবা বললেন, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? কোনো সমস্যা কি, ভয় পেয়েছিস? না বাবা, সেরকম কিছু না। কথাটা বলে রুমে চলে গেলেন সুমাইয়া। বান্ধবীর বাবাকে দেয়া কথা মতো সেই রাতে সুমাইয়ের বাবা ইউসুফকে ডাকেন আর সুমাইয়ের বান্ধবীর সাথে কি ঘটনা ঘটেছে এসব খোঁজ নিতে বলেন। সব শুনে ইউসুফ কিছুক্ষণের মধ্যে খোঁজ নিয়ে এসে সুমাইয়ের বাবাকে বলেন, চাচা, আমার মনে হয় ওখানে না গেলেই ভালো হবে, কারণ ওখানে একটা ইফরিত জিনের উপস্থিতি আছে। ইফরিত জিনেরা অনেক শক্তিশালী হয়। তাছাড়াও জিনেরা তিন ভাই একসাথে চলাফেরা করে। আচ্ছা, তাহলে কি করব? উনি অন্য কেউ হলে তো হতো, না করতাম। উনি আমার মেয়ের সুমাইয়ের বান্ধবীর বাবা। ঘটনাটা ঘটেছে সুমাইয়ের বান্ধবীর সাথে। তুমি কি ইফরিত জিনের সাথে শক্তিতে পেরে উঠবে না? চাচা, মহান আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়েছেন তা দিয়ে আমি ওর সাথে পেরে উঠবো ইনশাল্লাহ, কিন্তু পরে কি হবে সেটার কথা বলতে পারছি না। এখন বাকিটা আপনার উপর, আপনি যেতে চাইলে যাবেন, না চাইলে যাবেন না। আমি আপনার সাথে আছি। ইউসুফের কথায় সুমাইয়ের বাবা চিন্তায় পড়ে গেলেন। ওদিকে তখনই সুমাইয়া ওর বাবার কাছে এসে অনুরোধ করতে লাগলেন ওর বাবা যেন তার বান্ধবীর বাড়িতে যান, তার বান্ধবীর চিকিৎসা করেন। মেয়ের মুখের কথাটা উনি আল্লাহর উপর ভরসা রেখে রাজি হয়ে গেলেন। সুমাইয়ের বাবা রাজি হওয়ায় ইউসুফও রাজি হয়ে গেলেন। ইউসুফ রাজি হওয়ায় সুমাইয়ের বাবা ইউসুফ ও সুমাইয়া পরের দিন চলে গেলেন সুমাইয়ের বান্ধবীর বাড়ি। সেখানে যাবার পর সুমাইয়া ওর বান্ধবী সঞ্জিদার কাছে গেলেন। এদিকে সুমাইয়ের বাবা ওদের বাড়িতে যাবার পর সঞ্জিদার মা বাবাকে বললেন, আপনারা আমাকে একটা ফুল এনে দেন, আমি দেখি আপনাদের মেয়েকে ধরা সেই জিনকে হাজির করতে পারি কিনা। সুমাইয়ের বাবার কথা মতো ওনারা একটা ফুল এনে দিলেন। এদিকে সুমাইয়ের বাবা উঠানে একটা গোল বৃত্ত এঁকে সেখানে সঞ্জিদাকে বসিয়ে সেই জিনকে হাজির করার চেষ্টা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সঞ্জিদার শরীরে সেই জিনটা হাজির হন। সেই জিন হাজির হওয়ার পর সুমাইয়ের বাবা বললেন, কে তুই? এই মেয়েটার পেছনে কেন লাগলি? ওনার কথায় সঞ্জিদার শরীরে ভর করা জিনটা বললেন, ওই মেয়ে সন্ধ্যাবেলা চুল ছেড়ে দিয়ে পথ দিয়ে আসছিল, শুধু তাই না, ও আমার ছায়াতে পা দিচ্ছে। এর জন্য আমি ওর পেছনে লাগছি, কারণ ওকে আমি ছাড়বো না। একটা মেয়ে ভুল করে চুল ছেড়ে আসতে পারে, আর তোর চেহারা তো সে দেখেনি আর দেখতেও পারেনি। তোর ছোঁয়াতে হয়তো ভুল করে পা দিছে। তুই ওকে ছেড়ে চলে যা, আর কোনো কথা শুনতে চাই না। যাবি নাকি বন্দী হবি? কবিরাজ, আমাকে ভয় দেখানোর আগে আমার বিষয়ে খোঁজ নিস, আমি ওকে ছাড়বো না। এখন তুই কি করবি কর। সেই জিনের কথায় সুমাইয়ের বাবা ইউসুফের দিকে তাকাতেই ইউসুফের চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, ওকে ছেড়ে দিন, যা করার আমি করছি।
ইউসুফের ইশারা পেয়ে সুমাইয়ার বাবা সানজিদার শরীরে ভর করা জিনটাকে মুক্ত করে দিলেন। এর বেশ কিছুক্ষণের পর ইউসুফ সুমাইয়ার বাবাকে দেখা দিলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। আশা করি আর এখন কোনোদিন এখানে আসবে না, কোনো সমস্যা করবে না। ইউসুফের কথায় সুমাইয়ার বাবা সানজিদার মা বাবাকে বললেন, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। কিছুদিন সানজিদার দিকে খেয়াল রাখবেন আর ওকে রাত করে বাইরে যেতে দিবেন না। কথাটা বলে সুমাইয়ার বাবা সুমাইয়াকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর এক রাতে সুমাইয়ার বাগানে গেলেন ইউসুফের দেখা করতে। সুমাইয়ার সাথে সেই গাছের কাছে গিয়ে বলতে থাকে, ইউসুফ, তুমি এমন করছো কেন? কেন কিছুদিন ধরে আমার সাথে দেখা করছো না? আমাকে দেখাও দিচ্ছ না? আমার সামনে আসো, না হলে আমি কোথাও যাব না। সুমাইয়ার কথা ইউসুফ কোনো সাড়া না দিলে সুমাইয়া আবারও বলেন, ইউসুফ, তুমি সামনে আসবা নাকি আমি এই গাছতলে শুয়ে পড়ব? সুমাইয়ার এরকম পাগলামির কারণে ইউসুফ সুমাইয়ার সামনে আসলেন। সামনে আসতেই সুমাইয়া বললেন, ইউসুফ, তুমি এমন করছো কেন? কেন আমার সাথে দেখা করো না, কথা বলো না? তুমি ভালোবাসার কথা বলো তাই? আর এত রাতে এখানে এরকম পাগলামি করার মানে কি? কেউ দেখে ফেলে কি হবে? বাড়িতে চলে যাও। না, যাব না। আগে বলো, আমার সাথে দেখা করবা, কথা বলবা? তোমার সাথে আমার কিসের কথা বলো? ভালোবাসার কথা। তুমি আমার সাথে দেখা করবা বলো, কথা বলবা বলো। আগে হ্যাঁ বলো, নাইলে আমি যাব না, এখানেই চিৎকার করব। তুমি আসলেই পাগল। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে দেখা করবো, কথা বলবো। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ইউসুফের কথায় সুমাইয়া খুশি মনে রুমে চলে গেলেন। এই ঘটনার পরের দিন সুমাইয়ার বাবা ইউসুফকে ডাকেন কথা বলার জন্য। ইউসুফা হাজির হন সুমাইয়ার বাবার সামনে। ইউসুফ আসায় সুমাইয়ার বাবা বললেন, বাবা ইউসুফ, সুমাইয়ার বান্ধবী সানজিদার কাছে আসা জিনটাকে তুমি মেরে তাড়িয়ে দিয়েছ। পরে ও বা ওর ভাই কি কোনো সমস্যা করেছে? না চাচা, ওর এখন পর্যন্ত কোনো সমস্যা করেনি। ওহ, না করলে ভালো। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলে আশা করি সঠিক উত্তরটা পাবো। তুমি কি সুমাইয়াকে দেখা দাও বা ওর সাথে পরিচয় আছে, কথা বলো কি ওর সাথে? সুমাইয়ার বাবার কথা ইউসুফের আর বুঝতে বাকি রইল না। সুমাইয়া ওর বিষয়ে সবকিছু বুঝে গেছে। ওনার কথা জবাবে ইউসুফ বললেন, চাচা, মিথ্যা বলবো না। হ্যাঁ, সুমাইয়াকে আমি দেখা দেই, ও মাঝে মধ্যে আমার সাথে কথা বলে। সুমাইয়া, তুমি একে অপরকে কি ভালোবাসো? সুমাইয়ার বাবার কথা ইউসুফ অবাক হয়ে বললেন, সুমাইয়াও তুমি একে অপরকে কি ভালোবাসো? সুমাইয়ার বাবার কথা ইউসুফ অবাক হয়ে বললেন, না চাচা, এমনটা ভাবছেন কেন? হঠাৎ আপনার এমনটা কেন মনে হলো? কারণ আমি গতকাল রাতে দেখেছি সুমাইয়া তোমার সাথে দেখা করে তোমরা কথা বলো। আমি এর আগে একবার দেখলেও তখন কিছু মনে করিনি, কিন্তু কাল রাতে দেখার পর সন্দেহ হলো, তাই জিজ্ঞাসা করলাম। ইউসুফ, আমি তোমার বাবার মতো, দয়া করে আমাকে সত্যি কথাটা বলো তো। ওনার কথায় ইউসুফ কিছু না লুকিয়ে সত্যি কথা বলে দিলেন। ইউসুফ বললেন, চাচা, আপনার মেয়ে সুমাইয়া আমাকে পছন্দ করে ভালোবাসতে চায়। আমারও সুমাইয়াকে ভালো লাগে, শুধু ভালো লাগে এটুকুই, অন্য কিছু না। আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলেন, ও বুঝবে হয়তো। ইউসুফের কথায় সুমাইয়ার বাবা চিন্তিত হয়ে বললেন, আচ্ছা তুমি যাও, আমি সুমাইয়ার সাথে কথা বলবো। ওনার কথায় ইউসুফ চলে গেলেন। এদিকে সাথে সাথে সুমাইয়ার বাবা সুমাইয়াকে ডাক দিয়ে বললেন, সুমাইয়া, আমি এসব কি শুনছি? তুই নাকি ইউসুফকে পছন্দ করিস, ভালোবাসিস? বাবা, তোমাকে কে বললো? আমি ওনার সাথে দেখা করি এটা ঠিক, কিন্তু ভালোবাসি না তো। আমি তো মজা করে ওনাকে বলেছিলাম ভালোবাসি। সুমাইয়ার কথায় ওর বাবা বললেন, এইসব বিষয় নিয়ে মজা করা ঠিক না। আমার বিষয়টা ভালো লাগছে না। আমি ভালো কোনো ছেলের খোঁজ করে খুব তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে দেব। কথাটা বলে চলে গেলেন উনি। ওদিকে সুমাইয়া পড়লেন চিন্তায়। এই ঘটনার পরদিন সুমাইয়া ইউসুফের সাথে দেখা করে। ওর সাথে দেখা হতেই সুমাইয়া বলে, ইউসুফ, বাবা তো সব কিছু জেনে গেছে। আমি তোমাকে ভালোবাসি এটা ওনাকে বলেছ নাকি? আমি তো বাবাকে মিথ্যা বলে এবারের মতো রেহাই পেয়ে গেছি, কিন্তু বাবা বলছে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আমার অন্য কোথাও বিয়ে হবে। তুমি কিছু একটা করো। আমি কি করব বলো? আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসাই নেই, কোনো মায়াই নেই আমার প্রতি? তুমি শুধু একবার বলো আমাকে তোমার ভালো লাগে, একটু হলেও তো লাগে। হ্যাঁ, ভালো লাগে, তাহলে হবে। এই ভালো লাগা থেকে ভালোবাসা হবে। তুমি কোনো চিন্তা করো না, বাবা আমার জন্য যত ছেলে দেখুক আমি বিয়ে করতে রাজি হব না। কথাটা বলে চলে গেলেন সুমাইয়া। এই ঘটনা 2-3 দিন পর রাতের ঘটনা। হঠাৎ করে ধপাস করে পড়ার একটা আওয়াজ পেয়ে সুমাইয়ার বাবা দরজা খুলে দেখতে পান ইউসুফ আহত হয়ে পড়ে আছে মাটিতে। ইউসুফকে দেখে সুমাইয়ার বাবা বলেন, ইউসুফ বাবা, কি হয়েছে তোমার? তোমাকে এইভাবে আহত করলো কে? কারোর সাথে লড়াই করেছো নাকি? ওনার কথার জবাবে ইউসুফ বললেন, আমি জানি না চাচা, হঠাৎ করে দুটো জিন এসে আমাকে আঘাত করে পালিয়ে যান। আমি প্রতিবাদ করার সুযোগ পাইনি। ওরা হতে পারে সুমাইয়ার বান্ধবী সানজিদাকে যে জিনটা ধরেছিল, যাকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি, ওর ভাই। ইউসুফের কথায় সুমাইয়ার বাবা বললেন, চলো রুমে চলো, তোমার অনেক জায়গায় কেটে গেছে। না না, ঘরে নিতে হবে না, আমি আমাদের জাতীয় হেকিমের কাছে চিকিৎসা নিব। আপনি আমাকে ওই গাছের নিচে রেখে আসুন, যেখানে আমি থাকি। ইউসুফের কথায় তাই করা হলো। এই ঘটনার পর কয়েকদিন ইউসুফ বেশ অসুস্থ থাকায় কয়েকদিন পর সুস্থ হয়ে ওঠেন।
ইউসুফ সুস্থ হবার পর শুনতে পান এক অবাক করা কথা। সুমাইয়ার বাবা ইউসুফের কাছে এসে ইউসুফকে বললেন, বাবা ইউসুফ, একটা সুখবর আছে। আমার মেয়ে সুমাইয়ার বিয়ে ঠিক করেছি, কিছুদিন পর ওর বিয়ে। ওনার মুখে কথাটা শুনে ইউসুফ বেশ অবাক হলেন, কারণ সুমাইয়া না বলেছিল ওর বাবা যতই বলুক ও বিয়ে করতে রাজি হবে না। ইউসুফকে চুপ থাকতে দেখে সুমাইয়ার বাবা বললেন, কি তুমি খুশি হওনি? আমরা সবাই অনেক খুশি, সুমাইয়া ওই বিয়েতে রাজি, কারণ ছেলেটা অনেক ভালো। হাতে তো আর বেশি সময় নেই, আজ থেকে আত্মীয় স্বজনদের দাওয়াত দেব ভাবছি। কথাটা বলে উনি চলে গেলেন। সুমাইয়ার বাবা চলে যাবার পর ইউসুফ মন খারাপ করে রইলেন, কেননা সুমাইয়া তাকে কথা দিয়েছিল। সেই সুমাইয়া বিয়েতে কিভাবে রাজি হলো? এই ভেবে ইউসুফ সুমাইয়ার সাথে দেখা করলেন। ওর সাথে দেখা হতে ইউসুফ বলল, সুমাইয়া, শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ ইউসুফ, তুমি ঠিক শুনেছ। তুমি না আমাকে বললা তোমার বাবা যতই বিয়ের কথা বলুক তুমি রাজি হবা না, বিয়ে করবা না? ইউসুফের কথায় সুমাইয়া মাথা নিচু করে বলল, সেটা তো বলেছিলাম, কিন্তু বাবা আমাকে অনেক বোঝানোর পর বুঝলাম তুমি একটা জিন, আমি মানুষ, কিভাবে হবে বলো? তাছাড়া ছেলেটা চাকরি করে, দেখতেও ভালো, তাই বাবার কথায় বিয়েতে রাজি হলাম। ইউসুফ, তুমি আমাকে মাফ করে দিও, কষ্ট পেও না। সুমাইয়ার কথায় ইউসুফ বললেন, কষ্ট? সেটা আবার নতুন করে কি পাবো বলো? কষ্ট আমার সাথী, তুমি চিন্তা করো না। সুমাইয়া বিয়ে করে সুখী হও, আমি এটাই চাই। আমার তো আর কেউ নেই, একা আছে, একাই থাকবো। ইউসুফের কথায় সুমাইয়া বলল, আমি জানি তুমি কষ্ট পাইছো, কিন্তু আমার কিছু করার নাই, মাফ করে দিও আমাকে। আর এই বিষয়ে মা বাবাকে কিছু বলিও না। কথাটা বলে চলে গেলেন সুমাইয়া। এদিকে ইউসুফ মন খারাপ করে বসে রইলেন। কিছুদিন পর সুমাইয়ার বিয়ে। সুমাইয়ার বাবা আত্মীয় স্বজনদের দাওয়াত করতে শুরু করেছে। এভাবে কেটে গেল আরও 2-3 দিন। সামনে বাকি আর মাত্র 2 দিন। 2 দিন পর সুমাইয়ার বিয়ে। এর মাঝে হঠাৎ আবারও ইউসুফের ওপর আক্রমণ হয়। ইউসুফের ওপর হঠাৎ করে 2টো জিন আক্রমণ করে আর পালিয়ে যায়। ইউসুফের মা বাবা বেঁচে থাকলে না হয় খোঁজ নিয়ে বের করতেন কারা বারবার আক্রমণ করছে। ইউসুফের ওপর আক্রমণ হওয়ায় সুমাইয়ার বাবা বললেন, ইউসুফ, ওই জিনগুলো তোমার উপর আবার আক্রমণ করছে। আমারই ভুল, তোমার কথা শোনা উচিত ছিল। সানজিদার বাড়িতে সেদিন না গেলে ওই জিনগুলো তোমার পেছনে লাগতো না। 2 দিন পর আমার মেয়েটার বিয়ে, এদিকে তোমার উপর একের পর এক আক্রমণ হচ্ছে। তোমাকে অসুস্থ দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। ইউসুফ, আমি একটা চিন্তা করছি, আমরা ওই জিন দুটোর সাথে লড়ব। আমার একজন কবিরাজ বন্ধু আছে, ওর সাথে 2 জন জিন থাকে। কালকে রাতে তুমি আমার সাথে যাবে। আমি আমার কবিরাজ বন্ধুকে ডাকবো, তারপর তোমাকে আঘাত করার, আক্রমণ করার প্রতিশোধ নিব। চাচা, থাক না এসব। আমি ওই জিন দুটোর ভাইকে মেরেছি বলে ওরা আমার পেছনে লাগছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর আপনার মেয়ের বিয়ে, এখন সব ঝামেলায় না জড়ানো ভালো। ইউসুফ, তুমি আমার ছেলের মতো, তোমার উপর আক্রমণ হবে সেটা দেখে আমি চুপ করে থাকবো তা হবে না। আমি কালকে ওই জিনদের সাথে লড়বো, তুমি প্রস্তুত থেকো। কথাটা বলেই চলে গেলেন সুমাইয়ার বাবা। এদিকে সেই রাতে শেষবারের মতো সুমাইয়া ইউসুফের কাছে আবারও আসলেন। সুমাইয়া এসে ইউসুফকে বললেন, বাবা বলল তোমার উপর আবার আক্রমণ হয়েছে। আমার বান্ধবীকে সাহায্য করতে গিয়ে তুমি অন্য জিনদের সাথে ঝামেলায় জড়ালে। তোমাকে ওরা বারবার আহত করছে। আর পারবে না, কারণ আমি চুপ করে থাকবো না। ওরা আমাকে বারবার আক্রমণ করবে, আঘাত করবে, আমি সেটা সহ্য করে নিব না, কখনো মানব না। আমি কালকে ওদের খুঁজে বের করে ওদের সাথে লড়ব। তোমার বাবাও থাকবে আমার সাথে। ইউসুফ, আমার কেমন জানি ভয় করছে, তোমার যদি কিছু হয়। বলে হবে, যার কেউ নেই সে থাকলে কি, না থাকলেও কি। তুমি কেন আসছো? 2 দিন পর তোমার বিয়ে। যাও, ঘরে যাও, বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে, কেউ দেখে ফেলতে পারে। ইউসুফ, আমার কারণে কষ্ট পাবে না তো? আমাকে মাফ করে দিবা তো? যার কোনো অপরাধ নেই সে মাফ পাবে কিভাবে? বাড়িতে যাও। কথাটা বলে অদৃশ্য হয়ে গেলেন ইউসুফ। এই ঘটনার পরের দিন সন্ধ্যার পর সুমাইয়ার বাবা ইউসুফের কাছে আসেন আর ইউসুফকে বলেন, চল ইউসুফ, আজ লড়াই হবে। আমাদের পিছে লাগা, তোমাকে বারবার আঘাত করা, এর শাস্তি ওদের পেতে হবে। আমার বন্ধু কবিরাজ ওকে খবর দিয়েছি, ও মাঠের দিকে যেতে বলল। আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কথাটা বলে চলে গেলেন সুমাইয়ার বাবা। এদিকে ইউসুফও চলে গেলেন সুমাইয়ার বাবার সাথে। সুমাইয়ার বাবা এমন একটা জায়গায় গেছেন, জায়গাটা খুব নিরিবিলি, ওদিকে মানুষ তেমন একটা যায় না। সেখানে গিয়ে দেখলেন তার বন্ধু কবিরাজ সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে ইউসুফ সেখানে যাবার পর সুমাইয়ার বাবা বললেন, ইউসুফ, তুমি আমাদের সাথেই থাকো। আমরা 2 জন রুকিয়া করে ওই জিন দুটোকে হাজির করব, তারপর ওদের বিচার হবে। কথাটা বলে সুমাইয়ার বাবা ও তার বন্ধু কবিরাজ 2 জনে মিলে কি জানি মন্ত্র পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সেখানে এসে উপস্থিত হলেন সেই 2টো জিন। সেই জিন দুটো হাজির হবার পর সুমাইয়ার বাবা বললেন, তোরা কে? আমার সাথে থাকে ইউসুফকে বারবার আক্রমণ কেন করছিস? সুমাইয়ার বাবার কথায় সেই জিন দুটো বলে, ওর সাথে আমাদের শত্রুতা আছে, আমরা তোকে ছাড়বো না। সেই জিন দুটোর কথা শুনে ইউসুফ বেশ রেগে গেলেন। ইউসুফ রেগে কোনো কথা না বলে সেই জিন দুটোর উপর আক্রমণ করলেন। শুরু হলো 2 দলের মধ্যে লড়াই। ইউসুফ একা, ওরা 2 জন, তবু ওরা ইউসুফের শক্তির সাথে পেরে উঠল না।
কারণ ইউসুফ ছিল যোদ্ধা জিন, যুদ্ধ করা ওর পেশা। ইউসুফ কিছুক্ষণের মধ্যে ওই জিন দুটোকে আঘাত করতে করতে মাটিতে ফেলে দেয়। ওই জিন দুটো আহত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। এমন অবস্থায় ইউসুফ সেই জিন দুটোর দিকে এগিয়ে যেতে লাগলেন। ঠিক তখনই সুমাইয়ার বাবা ও তার বন্ধু কবিরাজ ইউসুফের ওপর পানির মতো কি জানি ছিটাতে লাগলেন। এই জিনিসটি ইউসুফের শরীরে পড়তেই ইউসুফ চিৎকার দিয়ে পিছনে ঘুরে বলল, আরে চাচা, কি করছেন? আমার শরীরে এসব কি ছিটাচ্ছেন? আমার শরীর জ্বলে গেল, বন্ধ করুন। কিন্তু সুমাইয়ার বাবা এই পানির মতো জিনিসটা ছিটানো বন্ধ করলেন না। এটা দেখে ইউসুফ অবাক হয়ে বললেন, চাচা বন্ধ করুন, আমার শরীর জ্বলছে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। ইউসুফের কথায় সুমাইয়ার বাবা বললেন, আমি তো সেটাই চাই, তোমার শরীর দুর্বল হোক। চাচা, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? কি চান আপনি? কেন করছেন এসব? ইউসুফের কথায় সুমাইয়ার বাবা বললেন, কিছু মনে করো না ইউসুফ, আসলে এসব আমারই চাল। তোমাকে যে জিন দুটো এতদিন আক্রমণ করেছে, আঘাত করছে, ওরা আমার এই কবিরাজ বন্ধুর সাথে থাকা জিন, যে জিন দুটোকে তুমি আক্রমণ করে আহত করলা। সুমাইয়ার বাবার কথা ইউসুফ যেন আকাশ থেকে পড়ল। চাচা, আপনি করছেন এসব কেন? অন্য জিনদের দিয়ে আমার উপর আক্রমণ করালেন? ইউসুফের কথার জবাবে সুমাইয়ার বাবা বললেন, তোমাকে দুর্বল করতে আমি তোমাকে বন্দী করতে চাই ইউসুফ। হয়তো তুমি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। আমার মেয়ে তোমাকে ভালোবাসে। তুমি ওকে ভালো না বাসলেও ভালো তো লাগে। এই ভালো লাগা থেকে ভালোবাসাও হয়। আমি জানি জিনেরা খুব ভয়ঙ্কর হয়, ওদের কাউকে একবার ভালো লাগলে তাকে ছাড়তে চায় না। আমার মেয়ের কালকে বিয়ে, তুমি থাকলে আমার ভয় হয়, না জানি তুমি কখন কি করে ফেলো, তাই তোমাকে বন্দী করব। সুমাইয়ার বাবার কথাগুলো শুনে ইউসুফ বললেন, চাচা, আমি আপনাকে বাবার মতো মনে করতাম, অনেক বিশ্বাস করতাম আপনাকে। সে আপনি কিনা আমাকে ভুল বুঝছেন? আপনি বিশ্বাস করেন আমি সুমাইয়াকে ভালোবাসি না। আমি জীবনে একবার ভালোবেসে ঠকেছি, বারবার ঠকতে চাই না। আপনার মেয়ের কোনো ক্ষতি আমি করব না। আমাকে বন্দী করবেন না, দয়া করে ছেড়ে দিন। কিন্তু সুমাইয়ার বাবা ইউসুফের কথা বিশ্বাস করলেন না। তার বন্ধু কবিরাজ সহ দুজন ইউসুফকে বোতল বন্দী করার কাজ করতে লাগলেন। এদিকে ইউসুফ যন্ত্রণার কষ্টে চিৎকার করছে আর বলছে, আমাকে ছেড়ে দিন, আমি সুমাইয়ার কিছু করব না, আমি চলে যাব আপনাদের কাছ থেকে। কিন্তু ইউসুফের চিৎকার তাদের মন গলল না। তারা তাদের মতো কাজ করে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ইউসুফ যখন দুর্বল হয়ে পড়লেন, যখন ইউসুফকে বোতলবন্দি করা হবে, ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর মতো করে চারিদিকে আলোকিত করে সেখানে এসে উপস্থিত হলেন হুজাইফা। হুজাইফাকে সবার মনে আছে তো? হুজাইফা ইউসুফের ভালোবাসা, ইউসুফের জিএফ। হুজাইফা সেখানে চলে আসলেন সাথে আরও কয়েকটা সৈন্য জিন নিয়ে। হুজাইফা সেখানে আসায় সুমাইয়ার বাবা ও তার বন্ধু কবিরাজ এরা অবাক ও ভয় ভয় বললেন, কে আপনি? হঠাৎ করে এসে আমাদের কাজে বাধা দিলেন কেন? সুমাইয়ার বাবার কথায় হুজাইফা কোনো কথা না বলে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারলেন। হুজাইফা থাপ্পড় খেয়ে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। এদিকে সুমাইয়ার বাবার বন্ধু কবিরাজও শূন্য তুলে একটা আছাড় মারলেন। এই ঘটনা দেখে ইউসুফ হুজাইফার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, হুজাইফা, তুমি এতদিন পর তুমি এখানে কি করছো? কিন্তু ইউসুফের কথায় হুজাইফা কিছু না বলে ইউসুফকে নিয়ে চলে গেলেন তাদের জিন রাজ্যে, তাদের প্রাসাদে। প্রাসাদে যাবার পর ইউসুফ হুজাইফার দিকে তাকিয়ে বলল, কেন আমাকে আবারও জিন রাজ্যে নিয়ে আসলা? তোমার বাবা জিন সর্দার আমাকে এই রাজ্য থেকে বের করে দিছে, তুমি কেন আমাকে বাঁচালা বলো? আমি বন্দী হই বা মরে যাই, এতে তোমার কি? তুমি তো বিয়ে করে সুখে আছো, তাই না? ইউসুফের কথায় হুজাইফা অবাক করে দিয়ে বললেন, ইউসুফ, আমার বিয়ে হয়নি, আমি কখনো বিয়েই করিনি। তোমাকে মিথ্যা বলা হয়েছে। তোমার আমার ভালোবাসা বাবা কখনো মেনে নেয়নি, তোমার মতো সাধারণ জিনের সাথে বিয়ে দিবে না বলে। তোমাকে বলেছিল আমার বিয়ে হয়ে গেছে, এমনকি আমিও তোমাকে বলেছিলাম আমি বিয়ে করেছি। কারণ কি জানো? কারণ বাবা বলেছিল তোমাকে মৃত্যুদণ্ড দিবে, মেরে ফেলবে। তোমাকে বাঁচাতে আমি মিথ্যা বলছি। আমি বাবাকে বলেছি তোমাকে ভুলে যাব, বিনিময়ে তোমাকে যেন না মেরে ফেলা হয়। আমার কথায় বাবা তোমাকে কারাদণ্ড থেকে মুক্ত করে এই জিন রাজ্য থেকে বের করে দিয়েছে। আর সকল জিন পুরীকে নির্দেশ দিয়েছে তোমাকে যেন কেউ সত্যি কথাটা না বলে। ইউসুফ, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি, সবসময় তোমার খোঁজ নিয়েছি। ইউসুফ, আমার বাবা মারা গেছেন কিছুদিন হলো। বাবা ছিলেন জিনদের সর্দার, তার মেয়ে হিসাবে আমি এই দায়িত্ব পালন করেছি। ইউসুফ, আমার দিকে তাকাও, আমি তোমার সেই ভালোবাসা যা কখনো হারাইনি আর হারাবো না। হুজাইফার কথায় ইউসুফের চোখে পানি চলে আসলো। তাহলে ভেতরে ভেতরে এত কাহিনী হয়ে গেছে? ইউসুফের তখন একটা কথা ভেবে খুব কান্না পাচ্ছিল। ইউসুফের মা ইউসুফকে বলেছিলেন, দেখ বাবা, যা ভাগ্যে থাকবে সেটা ঘুরে ফিরে হলেও তোর কাছে আসবে। এত কাহিনী হবার পরও তার ভালোবাসা হুজাইফাকে আপন করে পেয়ে গেল। হুজাইফা ইউসুফকে তার রাজ্যে নিয়ে আসার পর সবার মাঝে তাদের ভালোবাসা ও তাদের বিয়ের কথা ঘোষণা করা হয়। এর কিছুদিন পর ধুমধাম করে বিয়ে হয় ইউসুফ ও হুজাইফার। তাদের বিয়ের পর হুজাইফা ইউসুফকে তাদের রাজ্যের নতুন সর্দার হিসেবে ঘোষণা করেন। ইউসুফ এখন সেই রাজ্যের জিনদের সর্দার।
এদিকে ইউসুফ একদিন খোঁজ নিয়ে জানতে পারেন সুমাইয়ার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে আর সুমাইয়ার বাবার একটা হাত অবশ হয়ে গেছে, উনি ভালো মতো কাজ করতে পারেন না। ইউসুফ ও হুজাইফার ভালোবাসার পূর্ণতার মধ্যে এই গল্পটা শেষ করলাম। এই গল্পটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।